গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে মান্থ ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা তোমাদের করানো হচ্ছে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, তার আজকে সেকেন্ড ক্লাস। অর্থাৎ এর আগের দিনের ক্লাসে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট পার্ট শুরু করেছিলাম। আশা করি প্রত্যেকে সেই ক্লাসটা দেখেছো, না দেখে থাকলে এই চ্যানেলেই ভিডিওটা আছে, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে। তো আজকে আমরা ক্লাস করব জুলাই মাসের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে ফার্স্ট কোশ্চেন দেখো আছে, হু ওয়াজ দ্য ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ইন জুলাই 2023। অর্থাৎ জুলাই 2023-এ ভারতের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো বাস্কেটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, তার নাম হলো আধাব আর্জুন, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু বাস্কেটবল ফেডারেশনের প্রসঙ্গ এসছে, এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করে দেব। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এর ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1950 সালে। এর সেক্রেটারিকে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট কোশ্চেন ছিল, প্রেসিডেন্টকে আদাব অর্জুন। আর যদি কোশ্চেন দেয় যে সেক্রেটারিকে বর্তমানে, তো বর্তমান সেক্রেটারির নামটাও মাথায় রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কুলবিন্দার সিং গিল। কুলবিন্দার সিং গিল হলেন বর্তমান বাস্কেটবল ফেডারেশনের সেক্রেটারি। এখানে অপশানে দেখো, অপশানে আছে মেঘনা আলাওয়াত। তো মেঘনা আলাওয়াত থেকে একটা ফ্যাক্ট রিলেট করিয়ে দিই। মেঘনা আলাওয়াত ইনি কিন্তু একটা এরকম ফেডারেশনের তিনি প্রেসিডেন্ট। তো কোন ফেডারেশনের প্রেসিডেন্ট? মাথায় রাখবে, ইনি টেবিল টেনিসের বর্তমান প্রেসিডেন্ট। টেবিল টেনিস ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট, ফেডারেশন অফ ইন্ডিয়া, অবভিয়াসলি ইন্ডিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন মেঘনা আলাওয়াত। এখানে আরও একটা প্রসঙ্গ যেহেতু আসলো প্রেসিডেন্টে, আরও একটা ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিচ্ছি। সম্প্রতি পিটি ঊষা, ইনি, এটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, ইনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রথম মহিলা সভাপতি হয়েছেন। প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু এক্সামে কোশ্চেনটা দিয়েছে। তাহলে এখান থেকে তিনটে ফ্যাক্ট আলোচনা করে দিলাম। একটা, সেক্রেটারিকে বাস্কেটবল ফেডারেশনের ইস্টাবলিশ হয় 1950, সেক্রেটারি হলেন কুলবিন্দার সিং গিল। টেবিল টেনিসের ফেডারেশন অফ ইন্ডিয়ার যিনি এখন সভাপতি আছেন, প্রেসিডেন্ট আছেন, তার নাম হলো মেঘনা আলাওয়াত। আর পিটি ঊষা, ইনি হলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট। পরের কোশ্চেনে আসো, হোয়েন ইজ ওয়ার্ল্ড জুনোসিস ডে অবজার্ভড এভরি ইয়ার? বিশ্ব জুনোসিস দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব জুনোসিস দিবস এটা পালিত হয় 6 জুলাই, 6 জুলাই তারিখে কিন্তু এটা পালন করা হয়। আচ্ছা, জুনোসিস দিবস এটার সম্বন্ধে অনেকের আইডিয়া নাও থাকতে পারে, এখানে একটু ডিসকাস করে দিই। জুনোসিস জিনিসটা কি, জুনোসিস দিবস কেন পালন করা হয়? তো জুনোসিস হলো জানোয়ার থেকে, মানে হিউম্যান বডি ছাড়া অন্যান্য যে অ্যানিম্যাল আছে, মানে মানুষ বাদ দিয়ে বাকি অন্যান্য যে অ্যানিম্যাল, পশু, জীবজন্তু আছে, তাদের দেহ থেকে কোনো রোগ যদি হিউম্যান বডিতে যদি ছড়ায়, অর্থাৎ নন হিউম্যান নন হিউম্যান বডি থেকে কোনো রোগ যদি হিউম্যান বডিতে আসে, অর্থাৎ মানুষের দেহে আসে, তাহলে সেই প্রকার রোগগুলোকে বলা হয় জুনোসিস। যেমন এর এক্সাম্পল কি হবে প্রত্যেকেই জানো, রিসেন্ট হয়ে গেছে কি করোনা। করোনা কিসের থেকে ছড়িয়েছিল? করোনা ছড়িয়েছিল ব্যাটের থেকে, বা অর্থাৎ বাদুড়ের থেকে। তাছাড়া আরেকটা উদাহরণ তোমরা রিলেট করতে পারবে, র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাস কিসের দ্বারা ছড়ায়? তোমরা আশা করি প্রত্যেকে জানো, র্যাবিস ছড়ায় যদি কুকুর কামড়ায়, কুকুরের দ্বারা কিন্তু র্যাবিস ভাইরাসটা ছড়ায়। তো এই সমস্ত রোগগুলো হলো এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় জুনোসিস, এবং তার রেসপেক্টে জুনোসিস ডে এটা পালন করা হয় 6 জুলাইতে। জুনোসিস ডে 2023 এর থিম কি ছিল? এই থিমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিম অফ 2023। তো থিমটা কি এখানে আমি লিখে দিচ্ছি, খাতায় অবশ্যই একটু নোট ডাউন করে নেবে। তো থিমটা ছিল ওয়ান ওয়ার্ল্ড, একটু বড় থিম কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ, প্রিভেন্ট জুনোসিস,
প্রিভেন্ট জুনোসিস, স্টপ দ্য স্প্রেড, স্টপ দ্য স্প্রেড। তো এটা ছিল 2023 জুনোসিস ডের থিম। এখানে যেহেতু জুনোসিসের প্রসঙ্গ আসলো, এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিচ্ছি, খুব সম্ভবত আমি এখানে পরে লিখেছি। এখানে দেখো, বিশ্ব জুনোসিস দিবস 6 জুলাই পালন করা হয়, এক্ষুনি বললাম। জুনোটিক রোগের জন্য পরিচালিত প্রথম টিকাকে সম্মান জানাতে প্রতি বছর 6 জুলাইতে এই বিশ্ব জুনোসিস দিবসটা পালন করা হয়। এটা কেন পালন করা হয়? পালন করার প্রধান কারণ দেখো এখানে লিখেছি আমি, লুই পাস্তুরের 100তম মৃত্যুবার্ষিকীকে সম্মান জানিয়ে 6 জুলাই 2007 সাল থেকে এই দিবসটা পালন করা শুরু হয়েছে। কেন লুই পাস্তুরের 100তম মৃত্যুবার্ষিকী থেকে এটা শুরু করা হয়েছে? কারণ ইনি সর্বপ্রথম ফার্স্ট র্যাবিস ভাইরাস, কি ভাইরাস? র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিস ভাইরাসের টিকা তিনি আবিষ্কার করেছিলেন, অর্থাৎ র্যাবিস ভ্যাকসিন ইনি সর্বপ্রথম আবিষ্কার করেন। এই জন্য এনার মৃত্যুবার্ষিকীতে 6 জুলাই 2007 থেকে এই বিশ্ব জুনোসিস দিবসটা পালন করা হয়। র্যাবিস ভ্যাকসিন কবে তিনি আবিষ্কার করেছিলেন? কোশ্চেনটা এক্সামে দিয়েছে, মাথায় রাখবে। 1885 সালে তিনি র্যাবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এইভাবেও কোশ্চেন দেয়, র্যাবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে লুই পাস্তুর এই র্যাবিস ভ্যাকসিনটা তিনি আবিষ্কার করেছিলেন। পরের কোশ্চেনে আসো, বিশ্ব পপুলেশন ডে অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয় প্রত্যেক বছর? তো ওয়ার্ল্ড পপুলেশন ডে এটা পালন করা হয় 11 জুলাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ রিসেন্টলি ভারত চীনকে টপকে বিশ্বের মধ্যে সবথেকে বেশি জনবহুল দেশ অর্থাৎ বেশি পপুলেটেড কান্ট্রি হয়ে উঠেছে। এই কারণে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সেই কারণে মাথায় রাখবে। ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? 11 জুলাইতে কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয়। এই দিবসটা সর্বপ্রথম ফার্স্ট কবে পালন করা হয়েছিল, অর্থাৎ এটা কবে থেকে শুরু হয়েছিল? 1990 সাল থেকে এটা পালন করা কিন্তু শুরু হয়। এবং এটা পালন করে কার দ্বারা, মানে কে এটা অর্গানাইজ করে? এই বিশ্ব পপুলেশন দিবস পালন করা এটা অর্গানাইজ করে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডসের দ্বারা। এটা কিন্তু ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডস এর দ্বারা কিন্তু এই যে দিবসটা এটা পালন করা শুরু হয়, অর্থাৎ একে শর্টে কি বলা হয়? ইউএনপিএফ, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডস। এটার ইস্টাবলিশ কবে হয়েছিল? এর ইস্টাবলিশ হয়েছিল 1969 সালে। এবং এর বর্তমান অধ্যক্ষ অর্থাৎ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডসের বর্তমান অধ্যক্ষ, এনার নামটা মাথায় রাখবে, নাটেলিয়া কানেম হলেন ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের অধ্যক্ষ। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে যে বোর্ড অফারিংগুলো করানো হচ্ছে এইগুলোর পিডিএফ কিন্তু তোমরা পাবে না। শুধুমাত্র যেগুলো প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে চলে যাও, তার মধ্যে দেখবে একটা টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে। সেই টেলিগ্রাম লিঙ্কের উপর ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তবে তার আগে অবশ্যই কিন্তু টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নেবে। এখানে দেখো থিমটা লিখে দিয়েছি। থিমটা কি? ওয়ার্ল্ড পপুলেশন ডের অনেক বড় থিম না মনে রাখলেও হবে, জাস্ট একটুখানি জিসটা মাথায় রাখবে। এখানে লিখেছে, মানে থিমের কি বলা হয়েছে আনলিশিং দ্য পাওয়ার অফ জেন্ডার ইকুয়ালিটি। এইটুকু মাথায় রাখবে, পুরো থিম মনে না রাখলেও হবে, কারণ এত বড় থিম এক্সামে কিন্তু দেবে না। যদিও দেয়, ফার্স্ট লাইনটা মাথায় রাখো। ফার্স্ট লাইন যদি মাথায় থাকে তাহলে কিন্তু এক্সামে যদি কোশ্চেনটা দেয় তোমরা অ্যান্সার করতে পারবে। তো ফার্স্ট লাইন কি? আনলিশিং দ্য পাওয়ার অফ জেন্ডার ইকুয়ালিটি। এটা প্রথম পালিত হয় 1990 সালে, এক্ষুনি বললাম, এবং ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডস দ্বারা এটা কিন্তু স্বীকৃত, এবং 11 জুলাইতে ওয়ার্ল্ড পপুলেশন ডেটা পালন হয়। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে।
তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইলে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে প্রিপারেশন নিতে পারবে। যেমন আমাদের স্টেটের এক্সাম যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, যার মধ্যে ফুড এসআই আছে, পিএসসি মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে। তো এই সমস্ত এক্সামের উপর বেস করে ফার্স্ট ব্যাচ আমাদের ওপেন করা হয়েছে। সেকেন্ড ব্যাচটা মূলত পুলিশের এক্সাম, যেখানে তোমাদের জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল এসআই, কেপি এসআই সার্জেন্ট, ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন্স, এগুলো কিন্তু এখান থেকে কভার করা হবে। থার্ড যে ব্যাচটা আছে সেটা মূলত সেন্ট্রালের এক্সাম, সেন্ট্রালে যে এসএসসি এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন জিডি কনস্টেবল, এসএসসি সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল। তো এগুলো মিলিয়ে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা হয়েছে। এবং মাথায় রাখবে এই প্রত্যেকটা ব্যাচে কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস ওয়াইজ আলাদা আলাদাভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে যে কোনো সময় ক্লাসটা অবশ্যই দেখে নিতে পারবে। তবে এই যে ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ব্যাচে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত হতে হবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কিন্তু কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারবে। তো যে নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে জাস্ট ইনফর্ম করবে, তাহলে সেখান থেকে তোমাদের গাইড করা হবে বা নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য সম্পূর্ণ জিকে জিএস এর মধ্যে যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তারা জানো, এর মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমিক্স, পলিটি, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, এছাড়া স্ট্যাটিক জিকে জিএস আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো এখন চলছে, এর পাশাপাশি ইংলিশ এবং রিজনিং এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ এই চ্যানেল থেকে করতে পারবে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও একটা চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। এটাও কিন্তু আমাদের একটা নতুন চ্যানেল, এই চ্যানেলে কিন্তু ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে। পরের কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া ইন জুলাই 2023। জুলাই 2023-এ সলিসিটার জেনারেল হিসেবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? তো সলিসিটার জেনারেল হিসেবে পুনরায় জুলাই মাসে নিযুক্ত হয়েছেন, তার নাম হলো তুষার মেহতা, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। এনাকে আবার পুনরায় 3 বছরের জন্য 3 ইয়ারের জন্য কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অর্থাৎ এনার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। এখান থেকে একটা কথা বলে রাখি, সলিসিটার জেনারেল আর অ্যাটর্নি জেনারেল এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো সলিসিটার জেনারেলকে, সলিসিটার জেনারেল হলেন ইনি ভারতের দ্বিতীয়তম ল অফিসার, ভারতের সেকেন্ড হাইয়েস্ট, ভারতের কি বললাম সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার হলেন কে? সলিসিটার জেনারেল। তার নাম কি? তার নাম হলো তুষার মেহতা। আর যদি কোশ্চেন দেয় ভারতের ফার্স্ট বা হাইয়েস্ট ল অফিসার তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। কি বলা হয়? কি বললাম? অ্যাটর্নি জেনারেল। তো ভারতের এখন বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? বর্তমান অ্যাটর্নি জেনারেলের নামটাও মাথায় রাখবে, আর ভেঙ্কাটা রামানি। আর ভেঙ্কাটা রামানি হলেন ভারতের হাইয়েস্ট ল অফিসার। আর ভারতের সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার তাকে কি বলা হয়? তাকে বলা হয় সলিসিটর জেনারেল। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের বলে দিই, যদি কোশ্চেনটা দিত যে রাজ্যের সর্বোচ্চ আইনি আধিকারিক বা আইনি অফিসার তাকে কি বলা হয়, বা ল অফিসার, রাজ্যের সর্বোচ্চ ল অফিসারকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। আর যদি সেন্ট্রালের বলে, কেন্দ্রের বলে, তখন হবে অ্যাটর্নি জেনারেল। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। এখানে অপশানে দেখো জিসি মুর্মু অর্থাৎ গিরিশচন্দ্র মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু কিসের হেড? এটা কিন্তু অলরেডি পড়িয়েছি, অর্থাৎ জানুয়ারি থেকে তোমাদের জুন মাসের যে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়িয়েছিলাম, যে সিরিজটা করিয়েছিলাম, সেখানে কিন্তু 30টা বা 32টা মতো কোশ্চেন এই ক্লাস আছে।
সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। তাই প্রত্যেককে বলছি যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওই কোশ্চেনগুলো কিন্তু কিছুটা হলেও ইম্পর্টেন্ট আছে। মোস্টলি যে প্রিভিয়াস 6 মান্থ থাকে সেই প্রিভিয়াস 6 মান্থ থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা দেয়, কিন্তু 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়া ভালো, কারণ এখন এসএসসির এক্সামে কিন্তু বিগত 1 বছর বা 1 বছরের আগেও কিন্তু 2 বছর থেকেও কোশ্চেন দিচ্ছে। তো সেই কারণে প্রত্যেককে বলছি এর আগে যে 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কমপ্লিট করা আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে টাইম মতো। আর যে ক্লাসগুলো এখন রেগুলার বেসিসে চলছে সেগুলো কিন্তু অবশ্যই বাড়িতে দেখবে, এবং যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের এখানে লেখানো হচ্ছে এই বোর্ডে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। তো গিরিশচন্দ্র মুর্মু ইনি কিসের হেড? ইনি হলেন ক্যাগের হেড। অজিত ডোভালটাও বলে দিচ্ছি, অজিত ডোভাল হলেন বর্তমান ভারতের NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া। পরের কোশ্চেনে আসো, দেখো এখানে কিছু ফ্যাক্ট লেখা আছে। তুষার মেহতা রি ইলেক্টেড সলিসিটর জেনারেল, এক্ষুনি বললাম 3 বছরের জন্য এনাকে নিযুক্ত করা হয়েছে, এবং সলিসিটর জেনারেল হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা। এগুলো এক্ষুনি জাস্ট বললাম। পরের কোশ্চেন দেখো, হুইচ নেশন চেয়ার দ্য এসসিও সামিট ফর দ্য ফার্স্ট টাইম? কোন দেশ প্রথমবারের মতো এসসিও শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করেছিল? তো এটা এই বছরের কথা বলা হচ্ছে, অর্থাৎ 2023-এর কথা বলা হচ্ছে। তো 2023-এ এসসিও সামিট অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, এসসিওর ফুল ফর্ম কি? এসসিওর ফুল ফর্ম হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এর যে 2023-এর মিটিং, এটা কে অর্গানাইজ করেছে? অর্গানাইজ করেছে ভারত অর্গানাইজ করেছে। এখান থেকে দুটো তিনটে ফ্যাক্ট বলে দিচ্ছি যে ভারত এই বছর কি কি অর্গানাইজ করেছে। এসসিওর মিটিং অর্গানাইজ করেছে, G20 সাবমিট অর্গানাইজ করেছে, আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছে, এছাড়া আরেকটা খেলা অর্গানাইজ করেছে, সেটা হলো হকি ওয়ার্ল্ড কাপ, হকি মেন্স ওয়ার্ল্ড কাপ এটা অর্গানাইজ করেছে। আরেকটা অর্গানাইজ করেছে মহিলা বক্সিং অর্গানাইজ করেছে। আরেকটা ফর্মুলা ওয়ান রেসিং। এগুলো কিন্তু 2023-এ ভারত অর্গানাইজ করেছে, সুতরাং এখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন দেবে। তো এখানে এসসিওর প্রসঙ্গ যেহেতু আসলো, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো এই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের ওপরে। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনে 2023-এ যে মিটিংটা হলো, এটা কততম এডিশন ছিল? এটা 23তম এডিশন ছিল। মনে রাখার সুবিধা, 2023 থেকে মাথায় রাখবে এটা ছিল 23তম এডিশন। এখান থেকে মাথায় রাখতে হবে 2023-এ এক্ষুনি বললাম অর্গানাইজ কে করেছে, 2023-এ অর্গানাইজ করেছে ভারত। এবং ভারত এই যে মিটিংটা অর্গানাইজ করেছে, অর্গানাইজটা কিন্তু এটা একদম সামনাসামনি করেনি, এটা কিন্তু ভার্চুয়ালি হয়েছিল, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে হয়েছিল। সুতরাং এই ফ্যাক্টটাও কিন্তু এখান থেকে মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। এসসিওর বর্তমান মেম্বার কান্ট্রি কটা মেম্বার? এসসিওর এখন টোটাল মেম্বার সংখ্যা হলো 9টা। এই 9টা মেম্বার কান্ট্রি কে কে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এর পাশাপাশি মাথায় রাখতে হবে এই বছরই এসসিওতে নতুন একটা মেম্বার যুক্ত হয়েছে। তো নিউ মেম্বার হলো ইরান, অর্থাৎ 9th মেম্বার যে জয়েন করেছে সেটা কি? সেটা হলো ইরান। তাহলে বাকি 8টা মেম্বার কে কে? বাকি 8টা মেম্বারের জন্য আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, সেই ট্রিক্স দ্বারা তোমরা সহজে মনে রাখতে পারবে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো ট্রাক ইন্ডিয়া পাকিস্তান। ধরো ইন্ডিয়া পাকিস্তানে কোনো ব্যবসা বাণিজ্য চলছে, সেখানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে একটা ট্রাকে করে মাল যাচ্ছে। তাহলে এখান থেকে ইন্ডিয়া হয়ে গেল, পাকিস্তান থেকে পাকিস্তান হয়ে গেল, তাহলে দুটো দেশ এখান থেকে হয়ে গেল। এবার এই ট্রাক থেকে দেখো, ট্রাকের টি ফর কি? টি ফর তাজিকিস্তান, আর ফর রাশিয়া, আচ্ছা এখানে লিখছি নিচে, আর ফর রাশিয়া,
কে ফর দুটো কান্ট্রি, কে দিয়ে দুটো কান্ট্রির নাম মাথায় রাখবে, একটা হলো কাজাখস্তান আর একটা হলো কিরগিজস্তান। কাজাখস্তান আর কিরগিজস্তান। ইউ ফর উজবেকিস্তান আর সি ফর চায়না, সি ফর চায়না। তাহলে দেখো এখানে 8টা কান্ট্রি হয়ে গেছে, একটা দুটো তিনটে, অর্থাৎ তাজিকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান তিনটে হলো, চায়না দিয়ে 4টে, কাজাখস্তান 5টা, কিরগিজস্তান 6টা, পাকিস্তান 7টা, ইন্ডিয়া 8টা এবং নবম কান্ট্রি হলো কি, নবম কান্ট্রি হলো ইরান। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে এসসিও এর অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে কটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? তো মাথায় রাখবে দুটো ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। তো দুটো ল্যাঙ্গুয়েজ কি কি, ল্যাঙ্গুয়েজের নাম দুটো মাথায় রাখবে, একটা হলো ম্যান্ডারিন, একটা হলো ম্যান্ডারিন আর একটা হলো রাশিয়ান। আচ্ছা, ম্যান্ডারিন ভাষাটা এটা অ্যাকচুয়ালি কোথায় বলা হয়? এটা বলা হয় কিন্তু চায়নাতে। চায়নার যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো, আমরা চাইনিজ বলি কিন্তু অ্যাকচুয়াল ওর ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হলো ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ। তো ম্যান্ডারিন এবং রাশিয়ান এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু এসসিও এর অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের উপরে কিছু ফ্যাক্ট আমি এখানে অবভিয়াসলি নোট ডাউন করেছি। 23তম এটা সাবমিট ছিল এবং 23তম সাবমিটের যে থিমটা ছিল, থিমের মিনিংটা কিন্তু অনেকটাই বড় ছিল। এখানে থিমটা ছিল টুয়ার্ডস এ সিকিউর এসসিও। এখানে এই সিকিউর এর ফুল ফর্ম হলো এস ফর সিকিউরিটি, ই ফর ইকোনমি, সি ফর কানেক্টিভিটি, ইউ ফর ইউনিটি, আর ফর রেসপেক্ট, ই ফর এনভায়রনমেন্ট। তো এই যে সম্মেলন এটা ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত হয়েছিল এক্ষুনি বললাম, এবং নবম মেম্বার 9th মেম্বার যে নতুন সদস্য যুক্ত হয়েছে সেটা হলো ইরান কিন্তু যুক্ত হয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এর পরের বছর, বা এক্সামিনার এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে যে এর আগের বছর যে এডিশনটা হয়েছিল অর্থাৎ 22তম যে এডিশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? তো সেটা হয়েছিল সামারকান্দ। সামারকান্দ কোথায়? সামারকান্দ হলো উজবেকিস্তানে। তো উজবেকিস্তানের সামারকান্দে হয়েছিল 2022-এ অর্থাৎ 22তম উজবেকিস্তান 2022-এর 22তম যে এসসিওর মিটিং সেটা হয়েছিল কোথায়? সেটা হয়েছিল সামারকান্দে। আর এর পরবর্তী অর্থাৎ পরের বছর 24তম 24th যেটা হবে সেটা কোথায় হবে? সেটার মেজবানি করবে কাজাখস্তান। কাজাখস্তান। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে 2024-এ 24তম যে এসসিও সামিট হবে, 24তম এসসিও সামিটে এখন তো 9টা মেম্বার কান্ট্রি আছে, তো 9টা মেম্বার কান্ট্রির সঙ্গে আরেকটা মেম্বার কিন্তু যুক্ত হতে চলেছে। তো সেই নতুন যে মেম্বার কান্ট্রিটা যুক্ত হতে চলেছে সেই মেম্বার কান্ট্রির নাম কি? মাথায় রাখবে সেই মেম্বার কান্ট্রির নাম হলো বেলারুশ। এই বেলারুশ কিন্তু 10th মেম্বার হিসাবে যুক্ত হতে চলেছে, এখনো যুক্ত হয়নি। 2024-এর মিটিংয়ে গিয়ে কিন্তু তারা নতুন মেম্বার হিসেবে যুক্ত হবে, যেমনটা এই বছরের মিটিংয়ে ইরান যুক্ত হয়েছে। পরের কোশ্চেনে চলে আসো। 50তম জিএসটি কাউন্সিলের সভা 2023 সালের জুলাইয়ের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা অনুষ্ঠিত হয়েছিল ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লি শহরেই কিন্তু 50তম জিএসটি কাউন্সিল সভা অর্থাৎ জিএসটি কাউন্সিলিং এর মিটিং অনুষ্ঠিত হয়েছিল। এই যে মিটিং, এই মিটিং এর অর্থাৎ জিএসটি কাউন্সিলিং এর মিটিং এর অধ্যক্ষ কে হন? অধ্যক্ষ কে অধ্যক্ষ করেন? অধ্যক্ষ করেন কিন্তু যিনি ফাইন্যান্স মিনিস্টার থাকেন, যিনি ভারতের ফাইন্যান্স মিনিস্টার। তো ভারতের ফাইন্যান্স মিনিস্টারের নাম কি? বর্তমান ভারতের ফাইন্যান্স মিনিস্টারের নাম হলো নির্মলা সীতারামন। কি নাম? নির্মলা সীতারামন। তো ইনি জিএসটি কাউন্সিলের কিন্তু বর্তমান অধ্যক্ষ। এই এই যে মিটিংটা, এই মিটিংটা কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের
মধ্যে এই বৈঠকটা হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই বৈঠকটা কাদের কাদের মধ্যে হয়? সেন্টার এবং স্টেটের প্রতিনিধিদের মধ্যে। এখানে কেন্দ্রেরও লোক থাকে, প্রত্যেকটা রাজ্যেরও কিন্তু প্রতিনিধি থাকে, তাদের মধ্যে কিন্তু এই মিটিংটা আয়োজন হয়। জিএসটির প্রসঙ্গ যেহেতু আসলো, জিএসটি থেকে কিছু ফ্যাক্ট এখান থেকে তোমাদের ডিসকাস করিয়ে দেবো। জিএসটির ফুল ফর্ম কি? জিএসটির ফুল ফর্ম বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন, এই জিএসটি কত সালে লাগু হয়? জিএসটি ভারতে 2017 সাল থেকে কিন্তু ইমপ্লিমেন্ট হয়, 17 সাল থেকে এটা লাগু হয়। এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 101তম অ্যামেন্ডমেন্ট বা অর্থাৎ সংশোধনীর মাধ্যমে এই জিএসটিটা কিন্তু ভারতে লাগু করা হয়েছিল। এই জিএসটিটা কি প্রকার ট্যাক্স? বহুবার কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স। তো মাথায় রাখবে জিএসটি হলো একটা ইনডাইরেক্ট ট্যাক্স। বহুবার কোশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জিএসটি কাউন্সিলের প্রসঙ্গ যেহেতু এসেছিল, জিএসটি কাউন্সিল কততম আর্টিকেলে এটাকে অ্যাড করা হয়েছে? মাথায় রাখবে আর্টিকেল নাম্বার 279 এর 1 নাম্বার ক্লসে জিএসটি কাউন্সিলের ব্যাপারে কিন্তু এটাকে অ্যাড করা হয়েছে। এবং এই বছর 2023-এর যে মিটিংটা অনুষ্ঠিত হলো, এই মিটিংয়ে অনলাইন গেমিং, ক্যাসিনো বলতে যেখানে গিয়ে জুয়া ফুয়া খেলে, যাই হোক, অনেকে জানো অনেকে জানো না, যাই হোক, ক্যাসিনো, অনলাইন গেমিং, তারপরে ঘোড়া দৌড় অর্থাৎ হর্স রেসিং, এই সমস্ততে 28% জিএসটি লাগানোর কথা কিন্তু সেখানে চর্চা হয়েছে। দেখো, এর উপরে কিছু ফ্যাক্ট আমি এখানে ইনক্লুড করেছি, যা বলেছি সেগুলি কিন্তু এখানে আছে। দিল্লিতে জিএসটি কাউন্সিলের 50তম বৈঠক অনুষ্ঠিত হলো এবং বৈঠকে সভাপতিত্ব করেছিলেন নির্মলা সীতারামন। 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জিএসটি ভারতে আনা হয়েছিল। জিএসটি কাউন্সিলের এই যে মিটিং আয়োজন হয়েছিল দিল্লিতে, এবং 2023-এর এই মিটিংয়ে অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড়া দৌড় ইত্যাদির ওপর 28% জিএসটি লাগু করার চর্চা হয়েছে। পরের কোশ্চেনে আসো, কোন রাজ্যের মন্ত্রিসভা, হুইচ স্টেট ক্যাবিনেট হ্যাজ রিকমেন্ডেড দ্য ইনক্লুশন অফ কুই ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ কোন রাজ্যের মন্ত্রিসভা ভারতের সংবিধানে কুই ভাষা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে? আচ্ছা, এই যে কুই ভাষাটা কোন সম্প্রদায়ের লোক বলে? এটাও কোশ্চেন দিতে পারে, মাথায় রাখবে এটা কান্ধ সম্প্রদায়ের লোকরা এই ভাষাটা বলে, এবং এটা এই সম্প্রদায়ের লোকরা কোথায় আছেন? এনারা আছেন ওড়িশাতে। তো ওড়িশা গভর্নমেন্ট কুই ভাষাকে ভারতের সংবিধানে অ্যাড করার কিন্তু সুপারিশ করেছে। তো এখানে ভাষা বা ল্যাঙ্গুয়েজের কথা সংবিধানে যখন চলে আসলো, তো ভারতের সংবিধানে কততম শিডিউলে ভাষার কথা, ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে? মাথায় রাখবে 8 শিডিউলে কিন্তু বলা আছে। যাই হোক, এটা কিন্তু ডিটেলসে পড়ানো হবে পলিটি ক্লাসে, এখানে একটু হালকা করে টাচ করে যাচ্ছি। 8 শিডিউলে যখন 8 শিডিউল লাগু হয়েছিল, অর্থাৎ ভারতের সংবিধান যখন লাগু হয়েছিল, সেই সংবিধান লাগু হওয়ার সময় 8 শিডিউলে কটা ভাষার কথা বলা ছিল? 14টা ভাষার কথা বলা ছিল। পরবর্তীতে এই 14টা ভাষার সাথে আরো 8খানা ভাষা যুক্ত হয়ে বর্তমানে ভাষার সংখ্যা কটা বর্তমানে সংবিধানে ভাষার সংখ্যা হলো 22টা ভাষা। তো পরবর্তীতে যে 8টা ভাষা অ্যাড হয়েছে, সেটা কত সালে অ্যাড হয়েছে, বা পর কার পরে কোনটা অ্যাড হয়েছে, বা প্রথম কোন ভাষা অ্যাড হয়েছে, এইভাবে কিন্তু কোশ্চেন আসে। তো মাথায় রাখবে, এখানে একটুখানি ডিসকাস করে দিচ্ছি ছোট করে। 1967 সালে প্রথম ভাষা অ্যাড হয়, সেই ভাষার নাম কি? সেই ভাষার নাম হলো সিন্ধি। তো সিন্ধি ভাষা কিন্তু ফার্স্ট মানে ভাষাতে, এই যে অষ্টম শিডিউলে অ্যামেন্ড হয়ে কিন্তু সিন্ধি ভাষা ফার্স্ট অ্যাড হয়। এরপর 1992 সালে এসে 3টে ভাষা অ্যাড হয়। তো এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, যেমন তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করার সময় শর্টকাট ফর্মে লেখো, যেমন হোয়াটসঅ্যাপটাকে ডাব্লিউবি লেখো, ফেসবুককে এফবি লেখো, তো এগুলো কি অ্যাব্রিভিয়েশন। তো এরকম ভাবে অ্যাব্রিভিয়েশন দ্বারা মনে রাখার জন্য আমি এখানে শর্ট একটা ট্রিক বলে দিচ্ছি, নামাক, NMK, নামাক, হিন্দিতে লবণকে নামাক বলা হয়, তো সেই নামাক মনে রাখতে পারো, NMK। তো NMK এর ফুল ফর্ম কি?
এন ফর হলো নেপালি, এম ফর হলো মণিপুরি, মৈথালি না কিন্তু মণিপুরি মাথায় রাখবে, কারণ মৈথালিটা লাস্টে অ্যাড হয়েছিল। নেপালি, মণিপুরি অ্যান্ড কে ফর কোঙ্কানি, এই তিনটে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয় 1992 সালে, এবং সর্বশেষে 2004 সালে এসে আরো 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়। সেই 4টে ল্যাঙ্গুয়েজ কি কি? তোমাদের ম্যাথের ক্লাসে তোমরা জানো যে যোগ ভাগ করার জন্য বা কোনো সরল করার জন্য বডমাস রুলসটা অবশ্যই জানা দরকার। তো সেখান থেকে বডমাস থেকে BDMS, বডমাস, জাস্ট অ্যাব্রিভিয়েশন বডমাস মাথায় রাখবে, BDMS। তো বি ফর কি? বি ফর হলো বোডো, ডি ফর হলো ডুগরি, এম ফর হলো মাইথালি, আর এস ফর হলো সাঁওতালি, SANTHALI। যারা বুঝতে পারছো না, এখানে সাঁওতালি, THALI, সাঁওতালি। তাহলে এই টোটাল 8টা ল্যাঙ্গুয়েজ, ফার্স্টে একটা অ্যাড হয়েছে সিন্ধি, তারপরে 3টে, তাহলে টোটাল হয়ে গেল 4টে, আর লাস্টে 4টে 2004 সালে অ্যাড হয়েছে। এরপরে কিন্তু ভারতের সংবিধানের 8ম শিডিউলে কোনো ভাষা এখনো পর্যন্ত অ্যাড হয়নি, কিন্তু এখন বর্তমান ওড়িশা গভর্নমেন্ট কুই ভাষাকে অ্যাড করার জন্য তারা সুপারিশ জানাচ্ছে। তো এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে ইনক্লুড করা আছে, এক্ষুনি যেটা বললাম সেটাই লেখা আছে যে ওড়িশা ক্যাবিনেট প্রপোজ টু ইনক্লুড দ্য কুই ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। কুই ভাষা, আচ্ছা কুই ভাষাটা এক প্রকার কিন্তু দক্ষিণ পূর্ব দ্রাবিড় ভাষা, যা প্রধানত কান্থ সম্প্রদায়ের দ্বারা কথ্য। কান্থ সম্প্রদায়ের মানুষরা এই ভাষায় কথা বলে। এবং ভারতের সংবিধানের এক্ষুনি বললাম 8ম তফসিলে ভারতের সরকারি ভাষার তালিকা রয়েছে। কোশ্চেন কিন্তু বহুবার দিয়েছে যে ভারতের সংবিধানের কততম তফসিলিতে বা কততম শিডিউলে ভাষার উল্লেখ রয়েছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 8ম তফসিলেতে। কটা ভাষার উল্লেখ আছে বর্তমানে? কটা ভাষা? বর্তমানে 22টা ভাষা। পরের কোশ্চেনে আসো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জলাশয়ে পুনর্জীবিত আমা পোখারি প্রকল্প চালু করেছে? আমা পোখারি প্রকল্প চালু করেছে, এটাও চালু করেছে ওড়িশা গভর্নমেন্ট। ওড়িশার প্রসঙ্গ যেহেতু পরপর দুবার চলে আসলো, ওড়িশার উপরে কিছু ফ্যাক্ট এখান থেকে ডিসকাস করে দিই। স্ট্যাটিক ফ্যাক্ট, ওড়িশার ক্যাপিটাল কি? ওড়িশার ক্যাপিটাল হলো ভুবনেশ্বর। ওড়িশার বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন, CM আছেন, তার নাম কি? তার নাম হলো নবীন পটনায়েক। আর ওড়িশার গভর্নর রিসেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে, এনার নাম অবশ্যই মাথায় রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনার নাম হলো রাঘুবার দাস, ইনি হলেন ওড়িশার নিউ গভর্নমেন্ট। আমাপকরি যে স্কিমটা, এই স্কিমটা কি? এই স্কিমের দ্বারা রাজ্যের সমস্ত অব্যবহৃত যে জলাশয়গুলো আছে সেগুলোকে আবার পুনর্জীবিত করা হলো এই আমাপকরি স্কিমের লক্ষ্য। এই প্রকল্পের অধীনে 115টি শহরাঞ্চলে 2000টা বেশি জলাশয়কে উন্নত করবে, তাকে উন্নয়ন করে তাকে পুনর্জীবিত করা হবে এই স্কিমের দ্বারা। তো এটা হলো কি? এটা হলো ওড়িশা গভর্নমেন্টের একটা স্কিম। পরের কোশ্চেনে আসো, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের আঞ্চলিক অফিস কোথায় চালু হয়েছে? দ্য রিজনাল অফিস অফ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ওয়াজ লঞ্চড ইন হুইচ কান্ট্রি? তো হাল দিতে পারে কোশ্চেনের শর্ট ফর্মে যে হালের রিজনাল অফিস। তো হালের ফুল ফর্ম কি? হালের ফুল ফর্ম হলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত মাথায় রাখবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার অবস্থিত। বেঙ্গালুরু কোথায়? কর্ণাটকে এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং এর রিজনাল অফিস অর্থাৎ এর আঞ্চলিক অফিস কোথায় খোলা হয়েছে? আঞ্চলিক অফিস খোলা হয়েছে মালয়েশিয়াতে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে যেহেতু মালয়েশিয়ার প্রসঙ্গ আসলো, ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে যে এক্সারসাইজটা হয় সেটা কি? সেটা হলো হারিমৌ, হারিমৌ শক্তি, হারিমৌ শক্তি। এই এক্সারসাইজটা হয় কোথায়? এই এক্সারসাইজটা হয় মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে। এবং এই যে এই হালের উদ্বোধন কে করেছিলেন? হালের উদ্বোধন করেছিলেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং।
তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে ডিসকাস করা আছে। হালের হেডকোয়ার্টার এক্ষুনি বললাম ব্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত, এবং এটি মূলত 1940 সালে হিন্দুস্তান এয়ারক্রাফট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরে 1964 সালে এটা এই যে 1964 সালে এই হালের কিন্তু স্থাপন হয়। আর হালের যে রিজনাল অফিস, সেই রিজনাল অফিসের উদ্বোধন কে করেন? ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। কোথায় সেটা? সেটা কিন্তু মালয়েশিয়াতে তিনি কিন্তু উদ্বোধন করেন, এবং এটি প্রতিরক্ষার দিক থেকে ভারত এবং মালয়েশিয়ার সম্পর্ককে আরো বেশি কিন্তু ঘনিষ্ঠ করবে। পরের কোশ্চেনে আসো, কোন দেশ 2023 সালে বিশ্ব মাছ চাষী দিবসের আয়োজন করেছিল? তো বিশ্ব মাছ চাষী দিবসের আয়োজন করেছিল মহাবলীপুরামে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এটা পালন হয় কবে? এই ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে এটা পালন হয় 10th জুলাই। 10th জুলাইয়ে কিন্তু এই ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে এটা কিন্তু পালন হয়। এবং 1997 সালে দুজনের নাম মাথায় রাখবে, হরিলাল চৌধুরী, এবং আরেকজন হলেন কে এইচ আলী রুনহি। কে এইচ আলী রুনহি এবং হরিলাল চৌধুরী, এনাদের দ্বারা মাছের সফল প্রজনন কিন্তু করা হয়েছিল। তো কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছে, স্ট্যাটিক ফ্যাক্টের কোশ্চেন, অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে এবং জিনিসটা মাথায় রাখবে। এর উপরে কিছু ফ্যাক্ট দেখো ডিসকাস করা আছে। মহাবলীপুরম হোস্টেড ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে মিটিং 2023। এটার আয়োজন হয় মিনিস্ট্রি অফ ফিশারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং এর দ্বারা। প্রতি বছর 10 জুলাই ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে পালন করা হয়, এক্ষুনি ডিসকাস করলাম। পরের কোশ্চেনে আসো, কোন দেশ জুলাই 2023-এ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল? তো এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল কে? আয়োজন করেছিল থাইল্যান্ড। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এই চ্যাম্পিয়নশিপের ইন্ডিয়ার র্যাঙ্ক, ভারতের র্যাঙ্ক কত হয়েছে? তো ভারত মাথায় রাখবে 27টা মেডেল জিতেছে। 27টা কি জিতেছে? 27টা মেডেল। 27টা মেডেল জিতে ভারতের র্যাঙ্ক হয়েছে থার্ড, তৃতীয়তম র্যাঙ্ক হয়েছে। তাহলে এখান থেকে অবভিয়াসলি ফার্স্ট র্যাঙ্কে কে আছে এবং সেকেন্ড র্যাঙ্কে কে আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। তো ফার্স্ট র্যাঙ্কে আছে জাপান, সেকেন্ড র্যাঙ্কে আছে কে? সেকেন্ড র্যাঙ্কে আছে চায়না, এবং থার্ড র্যাঙ্কে আছে ইন্ডিয়া এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। এর উপরেও দেখো ফ্যাক্ট এখানে ডিসকাস করা আছে। এই বছর যে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে সেটা ছিল 25তম, এবং 25তম এই আয়োজনটা করেছিল কে? আয়োজনটা করেছিল থাইল্যান্ড। থাইল্যান্ডের কোথায়? ব্যাংককে। ম্যাসকটটা অবশ্যই মাথায় রাখবে, ম্যাসকট ছিল লর্ড হনুমান। ভারতের এশিয়ান ভারত এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 27টা পদক জিতেছে। 27টা পদক জিতে থার্ড পজিশনে আছে, এটা কিন্তু এক্ষুনি তোমাদের ডিসকাস করে দিলাম। চলে আসো পরের কোশ্চেন, কোন দেশ জুলাই 2023-তে অর্থাৎ 2023 সালে 34তম আন্তর্জাতিক জৈবিক অলিম্পিয়াড জিতেছে? অর্থাৎ ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল অলিম্পিয়াড ইন জুলাই 2023 এটা কে জয়লাভ করেছে? তো এটা জয়লাভ করেছে ইন্ডিয়া। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে মনে হতে পারে যে ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল অলিম্পিয়াড বা ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড এই সমস্ত জিনিস কি? তো বায়োলজিক্যাল অলিম্পিয়াড কি? এটা হলো এক ধরনের একটা অলিম্পিয়াড গেমসের মতো। এখানে কিন্তু এক ধরনের টেস্ট নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়। যেমন বায়োলজির অলিম্পিয়াডে বায়োলজির উপর থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, এবং কোশ্চেন বলতে এরকম একটা পরীক্ষা নেওয়া হয়, এবং সেই পরীক্ষা অনলাইন বেসিসে হয়, এবং সেই পরীক্ষায় বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা কিন্তু সেই পরীক্ষায় অংশগ্রহণ করে। যে দেশ বেশি নাম্বার পাবে সে দেশ কিন্তু এই ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল অলিম্পিয়াড হোক বা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড হোক, তাতে কিন্তু তারা সেই দেশকে রিপ্রেজেন্ট করে এবং সেই দেশ কিন্তু জয়লাভ করে। তো এই বছর অর্থাৎ 34তম বায়োলজিক্যাল অলিম্পিয়াডে জয়লাভ করেছে কে? জয়লাভ করেছে ইন্ডিয়া। অপশন এ এর সঠিক অ্যান্সার। তো এর উপরেও দেখো কিছু ফ্যাক্ট এখানে তোমাদের ডিসকাস করেছি। এটি ইউএই এর আল ইনে অনুষ্ঠিত হয়েছিল এই বছর অর্থাৎ 2023 সালে 34তম ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল অলিম্পিয়াড, যেখানে
76টা দেশ অংশগ্রহণ করেছিল এবং তার মধ্যে ভারত কিন্তু ফার্স্ট হয়েছে এবং এটি প্রথমবার সংগঠিত হয়েছিল 1990 সালে। কোথায় সংগঠিত হয়েছিল? চোকোস্লাভিয়াতে এটা কিন্তু সংগঠিত হয়েছিল। তো আজকের ক্লাসে এই 12টা কোশ্চেন রেখেছি, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথাও তোমাদের ডাউট থাকছে। আর ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবভিয়াসলি কিন্তু আগের ক্লাসগুলো দেখে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।